ও মা, তুমি কাঁদছো কি জন্য? শুধু দেখছি তুমি কেঁদেই চলেছো। দেখেছো অবস্থাটা কি হয়েছে তোমার? এ ঘরে তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো তো? যদি ভেঙে পড়ো এভাবে তাহলে আমাদের কি হবে বলো তো? আমি আর পারছি না রে। চেষ্টা করে আমি তোদের দুজনের বিয়ে না দিয়েছি। তোদের দুজনের স্বামী দুজনকে এমন করে কুকুর বানিয়ে রেখে দেবে আমি স্বপ্নেও ভাবিনি রে। কাকে বলবো? কে আমাদের কথা শুনবে? এখানে যে আমরা দুটো খেতে পাচ্ছি সেটাই খুব বড় কথা। তুমি চুপ করো মা, ভেবে নাও আমরা আমাদের ভাগ্য ফল ভোগ করছি। আমার হাসি খুশি সংসারে যে আগুন জ্বালিয়ে দিয়েছে ভগবান তার কখনো ভালো করবে না, কোনোদিন ভালো করবে না। তোদের দুজনের যা হবার তা হয়েছে, কিন্তু আমার ছোট মেয়ে প্রীতি, ওই ডাইনিটার নজর যেন তার উপর না পড়ে। বল, আমার আলমারির টাকা কে নিয়েছে? বিশ্বাস করো মা, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। তাহলে আমার ঘরে গিয়েছিলি কেন? ঘর ঝাড় দিচ্ছিলাম। ঝড় দিচ্ছিলি? রাজেশ্বরী, তুমি কেনই বা আমার মেয়েদের উপর এমন অত্যাচার করছো বলো তো? তিনটে মেয়েই তো তোমার সংসারে ঝিয়ের মতো খেটে যাচ্ছে, দুটো জামাইকে কুকুর বানিয়ে রেখে দিয়েছো। আর তোমার কি পাওনা আছে? এই ঘরে তো প্রথম আমি বউ হয়ে এসেছি, এই সংসার তো আমি নিজে হাতে সাজিয়েছি। হঠাৎ তুমি ঝড় হয়ে চলে এসেছো আর আমার সোনার সংসারকে ভেঙে চুরমার করে দিয়েছো। আমার স্বামী আমার রইল না, এখন সে তোমার হাতের পুতুল হয়ে গেছে। তুমি বললে সে উঠছে, তুমি বললে সে বসছে, কিন্তু সন্তানদের উপর অত্যাচার হলে মার কলিজাতে যে কত কষ্ট হয় সেটা তুমি বুঝতে পারবে না। তুমি নিজে যদি মা হতে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তুমি আমার সতীন নয়, আমার মালকিন, আর আমি এ ঘরের কাজের লোক। কিন্তু চাকরানিরও তো বাঁচবার অধিকার আছে, আমাকে তুমি বাঁচতে দাও। এই, আর কিছু বলবি? হ্যাঁ, তোর কথা অনুযায়ী তুই ভীষণ ভালো, আমি ভীষণ খারাপ না? আরে তুই যদি এতই ভালো, তাহলে তোর স্বামী তোকে ছেড়ে আমার কাছে এসেছিল কি জন্যে? আমাকে গলার মালা করে তোকে লাথি মারলো কি জন্যে? তুই তো হলি একটা শুকনো নদী, তোর কাছে না কেউ কখনো জল পাবে, না তোর কুলে কখনো গাছ জন্মাবে। মনে করলে আমি একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে পারতাম, সুখে ঘর সংসার করতে পারতাম, কিন্তু তোর স্বামী আমার জন্য পাগল হয়ে গেল, আমার সরলতার সুযোগ নিল, আর আমি একটা আধবুড়োকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী হতে রাজি হলাম। কেন জানিস? এই বাড়ি পেতে, এই সম্পত্তি পেতে। আজ এই ঘরের মালিক হলাম আমি। আর তুই হলি এই ঘরের একটা ঝি, আর ঝিকে তার জায়গায় না রেখে আমি কি তাকে মাথায় রাখবো? দিদি তোর টেনশন করার দরকার নেই। আরে তোর ভাই ডমরু থাকতে কি টেনশন তোর এত? এই শোন, এই ডমরু যখন ডমাডম করে বাজে, শিবও তাণ্ডব করে। তোমরা মা মেয়ে যদি আমাদের কথার এপাশ ওপাশ করেছো, তাহলে এমন ডমাডম বাজাবো না, না থাকবে তোমার মেয়েগুলো, না থাকবে তুমি। এই এগুলোকে নিয়ে ভেতরে যা। চল। আরে যা, দেখছিস কি? চলে দিদি আয়, বস তো তুই এখানে বস।
হ্যাঁ, সত্যি বলছি, আমি ওর আলমারি থেকে টাকা চুরি করিনি। আমি জানি রে, তোর আমি গর্ভধারিণী, তোকে আমি চিনি না। তোকে কষ্ট দেওয়াটা ওর একটা বাহানা। মা, কত আর সইব, চলো আমরা এখান থেকে চলে যাই। যাব? কোথায় যাব? কত দুঃখ কষ্ট সয়ে আমি এই সংসার করেছি। তোর বাবা কোথায় যায়, কোথা থেকে আসে, কোথা থেকে পয়সা আনে, আমি কিচ্ছু জানি না। কিন্তু কত দুঃখ কষ্ট করে তোদের আমি মানুষ করেছি। এবারে তিনটে বয়স্কা মেয়েকে নিয়ে কোথায় যাব আমি, কোথায় থাকবো? কি হয়েছে? মুখটা এমন ভার ভার লাগছে। আরো 8 ডজন মেয়ের জন্ম দাও না, তাহলে না হয় হালকা হালকা লাগতো। শোনো, এই ঘর সংসার তুমি বুঝে নাও, আমরা ভাই বোন পথ দেখছি না হয়। ওহো, কি হয়েছে বলবে তো? কি আর না হয়েছে, তোমার ছোট মেয়ে দিদির আলমারি থেকে টাকা চুরি করেছে। দিদি সেটা ওদের বলতেই মা মেয়ে দুজনে দিদিকে যাচ্ছে তাই গালাগালি দিয়ে দিল। কেন? আমি নাকি তোমার ঘর ভেঙেছি, বলেছে তোমায় নাকি আমি আঙুলের ডগায় নাচাচ্ছি, আর ওকে ওকে নাকি কাজের লোকের মতো রেখেছি। ভাই, তোমার সঙ্গে মিশে কত কি না করেছি সেটা তুমি জানো আর আমি জানি। খালি এই দিদির জন্যে, আর আমার দিদিকে অপমান করে যে কথা বলবে তার ডমরু আমি এমন করে বাজাবো। তুলসী, তুলসী, তুমি রাজেশ্বরীকে কি বলেছ? বলছি, তুমি রাজেশ্বরীকে কি বলেছ? বলছি আমার সন্তানদের উপর ও হাত তুললো বলে। তাতে কি হলো? শোনো, তুমি যে মেয়েদের জন্ম দিয়েছো না, সে মেয়েদের মারবে না তো কি আদর করবে? একটা কথা মনে রেখো তুলসী, তোমার বিষয়ে আমি যেন আর কিচ্ছুটি না শুনি। যদি শুনি তাহলে যে এটোকাটা খেতে পাচ্ছ সেটাও বন্ধ হয়ে যাবে। যাও। এই রাজেশ্বরী, তুমি মোটেই ব্যস্ত হয়েও না, ওদের ব্যবস্থা করবো আমি। চলো ভেতরে চলো। এই রাজেশ্বরী, তোমার রাগ কি কমেনি? আরে ছাড়ো না ওসব। এই ডামরু, তুই যা, আমরা রেস্ট নেবো। নামলু, তুই এখানেই বসে থাক। হ্যাঁ, আমি বসে আছি। আজ তোর মুড অফ যখন, তখন একটুও নড়বো না। আরে তুমি যা বললে আমি করেছি, বলো না আর কি করতে হবে? প্রীতির বিয়ে দাও। কিন্তু প্রীতির তো মাত্র... দেখো, প্রীতি এখন বড় হয়ে গেছে, কাল কোনো ছেলেকে যদি সে ভালোবেসে বিয়ে করে নেয় তাহলে জামাই হিসেবে আমাদের সম্পত্তিতে ভাগ বসাবে, আর এটা আমি আদৌ চাই না। আমি চাই আমার পছন্দ মতো বিয়ে করুক। এই দিদি, আমার অফিসের সামনে একটা মাইচা দেখেছি। হ্যাঁ ভাই, হঠাৎ দেখলে তুই সেটা ছেলে না মেয়ে চিনতে পারবি না। যদি বলিস তো কালই তাকে ডেকে আনবো, পরের দিনই বিয়ে দিয়ে দেবো। চট মাগনি পট বিয়া। কি বলছো? ঠিক আছে, যা তোমার ইচ্ছা। আজ অব্দি এই ঘরেতে যা তোমার চাহিদা তাই হয়েছে, এটাও হবে। নে, এটা ধর আর এখান থেকে চলে যা। কিন্তু মা, এত রাত্রে ও যাবে কোথায়? না মা, আমার কিন্তু ভীষণ ভয় করছে। কি তোরা বলছিস? তোরা দুজন এখানে যেমন জ্বলে পুড়ে মরছিস, তোরা বলছিস ও তেমন এখানে জ্বলে পুড়ে মরুক? তোরা যেমন স্বামী থাকতেও বিধবা হয়ে আছিস, আর তার অবস্থাও তেমনি হোক। মাগো, তোমাদের ছেড়ে চলে যাবার জন্য আমার মন চায় না। উচ্ছিষ্ট হোক। একসাথে তো বসে খেয়েছি, একসাথে তো কাঁদতে পারছিলাম, একে অন্যের চোখের জল মুছিয়ে দিয়েছি। শোন প্রীতি, যা আমার অনেক আগে করা উচিত ছিল সেটা আমি এখন করতে বলছি। তোর দিদিদের মুখের দিকে তাকাতো। এদের কি স্বামী সোহাগিনী হবার অধিকার নেই? এদের কি নিজের পরিবার করার স্বপ্ন থাকতে নেই? এবারে তোর সঙ্গেও ঠিক সেটাই হতে চলেছে। চলে যা এখান থেকে তুই। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে ঈশ্বর কোনো না কোনো রাস্তা খুলে দেন। শোন, এতে কিছু টাকা আর গয়না রয়েছে, কিছুদিন তো চলে যাবে, তার মধ্যে নিজের জন্য কোনো ব্যবস্থা করে নিবি তুই। আমাদের আশীর্বাদ তো সাথে আছে, তুই ভালোই থাকবি, কাঁদে না। চল।
তুমি ঠিকই অনুমান করেছিলে। সকালে তোমার এই গাড়ির জন্য তোমায় ফলো করছিলাম। তবে ঠিক সময় এসে পৌঁছেছি, না হলে গুন্ডারা। আচ্ছা, তোমাকে সকাল থেকে দেখছি তুমি এখানে সেখানে ঘুরছো। বাড়ি ছেড়ে চলে এসেছি। কি কারণে? তোমার মতো স্মার্ট মেয়ে কিনা একা ঘুরছো রাতের আধারে এই মন্দিরের সামনে? এসব কোনো উপায় নেই, তাই একটাই রাস্তা আমার জানা। অবশ্য তোমাকে আমি চিনি না, আর তুমি আমাকে চেনো না। খালি তোমার বিষয় একটাই বলতে পারি, চোর হলেও আমার একটু মনুষ্যত্ব আছে। বিপদে আপদে লোকের পাশে দাঁড়াই, আর তাই বোধহয় শহরের কিছু লোক আমাকে ভালোবাসে। যদি বিশেষ কোনো আপত্তি না থাকে তাহলে আমি জানতে চাই তোমার কি হয়েছে? আমার বাবা আছেন, মাও আছেন, কিন্তু আমার সৎমার অত্যাচার আমি সইতে পারছি না। তিনি একজন হিজড়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছেন। সেই জন্য আমার মা কিছু টাকা আর গয়না দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখানে একটা ঘটনা ঘটেছে মানে আরো অনেক কিছুই হতে পারে। গুন্ডারা আবার ফিরেও আসতে পারে। যদি তুমি খারাপ না ভাবো তাহলে এই পাড়ায় আমি থাকি। অবশ্য ছোট ঘর, কিন্তু আজ রাতের মতো তুমি সেখানে নিরাপদে থাকতে পারবে। কিছু ভেবো না। এমনিতে তোমায় খুব ক্লান্ত মনে হচ্ছে, হয়তো সারাদিনে কিছু খাওনি বোধহয়। চলো আমার সঙ্গে, চলো চলো না। এসো, বসো। তুমি কিছু খাওনি, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আজ একটা দিনের ভিতরে নিশ্চয়ই জেনে গেছো আমার কাজ কি। মাঝে মাঝে ভাবি এই ছেড়ে দেব, কিন্তু ভালো কাজ পেলে না হয়। তোমাকে দেখলে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো বড় লোকের মেয়ে হবে, পড়ালেখা জানা মেয়ে। এই ঘরের অবস্থা যা, এখানে থাকতে তোমার খারাপ লাগবে। ব্যাস একটা রাত অ্যাডজাস্ট করে নাও, কাল সকালে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো। খাবার রেডি? আরে আরে তুমি উঠছো কি জন্য? আর একটু রেস্ট নিয়ে নাও। তুমি সারা রাত এভাবে পাশে বসে আছো? হ্যাঁ, রাতে তোমার খুব জ্বর বেড়েছিল, এই সকালে কমেছে। আর একটু রেস্ট নিয়ে নাও। আরে বাবা, তোমার কোনো জিনিস আমি চুরি করিনি। দেখো না, তোমার ব্যাগ সাইডে রাখা আছে, সব জিনিস তেমনই আছে। আর ওখানে দেখো, তোমার স্কুটিও তেমনই রাখা আছে। আমি এখন ভালো হয়ে গেছি, চলে যাব। আমি কোথায় যাবে? আবার গাড়ি করে সারা শহরে ঘুরবে, আবার তোমাকে গুন্ডায় ধরবে। শোনো, সারাদিন আমি আমার ব্যবসার কাজে সারা শহরে ঘুরে বেড়াই। রাত্রি হলে আমি ঘন্টা কয়েক শুয়ে পড়ি।
তুমি এই ঘরে পুরো নিরাপদে থাকবে। কিন্তু কতদিন? তারপরে তুমি একা এখানে থাকো, পাড়াপড়শি আস্তে আস্তে আমার কথা জানবে, তারপর প্রীতি, আমি জানতে পেরেছি কোন অবস্থায় তুমি ঘর ছেড়ে চলে এসেছো। তবুও ঘর হচ্ছে ঘর, ওখানে ফিরে গেলে খুব ভালো হয়। কখনো নয় রাজা, তুমি আমার সৎমার অত্যাচার দেখলে তুমি নিজেই কেঁপে উঠবে। তুমি বোধহয় এই রাজাকে চেনো না। রাজা কখনো কাঁপে না, ব্যাস সবাইকে কাঁপায়। প্রীতি, বড় বড় গাড়ি আমি চুরি করি, থানার ভেতর থেকে গাড়ি চুরি করেছি। বড় বড় তালা এই রাজার কাছে হার মেনে যায়। আমার যা মনে হচ্ছে তোমার সেই সৎমার সঙ্গে আমার নেহাতি দেখা করা দরকার। রাজা, চলো তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসি আমি। রাজাকে বিশ্বাস করে যখন রাত কাটিয়েছে, আর একটু বিশ্বাস করো। আমার সঙ্গে তোমার বাড়িতে চলো, দেখবে সব সমাধান হয়ে যাবে। কিন্তু সে তোমাকে তো ঘরে ঢুকতেই দেবে না। কোনো তো রাস্তা থাকবে। হ্যাঁ, সেভাবে মাইচারা সব থেকে নিরাপদ, সব থেকে নিরীহ। তাই ভেবে আমার দুই বোনকে দুটো মাইচার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এই রাজা কখনো রাজা সেজেছে, কখনো মন্ত্রী সেজেছে, কখনো অফিসার সেজেছে, কখনো জুতোও পালিশ করেছে। 400 বাইক চুরি করার জন্য 200 বার পেশা বদলাতে হয়েছে। হয়ে যাবে, এই নতুন পেশাটা হয়ে যাবে। রাজা, কি হয়েছে? না, কিছু না। রাজা, আমার খুব ভয় করছে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এই কে তুই? এই ঘরে ঢোকার তো সাহস কিভাবে হলো? আর তুই কোথায় গিয়েছিলি? এই দেখো, সাক্ষাৎ দেবী প্রতিমা। ওরে আমার মাগো, রেগে আছো রানী? তোর তো খুব সাহস। আগে কি ছিল দিদি? তোমাকে দেখার পর সাহস খালি বেড়ে বেড়ে চলেছে আমার। এই যে দিদি, আমি না ভালো করি মালিশ ভাই। এই যে এরকম বড় বড় চোখে দেখছো কেন? এসো এসো এসো, বসো ভাই, ভালো করে বসো। কে তুই? আরে কি করছিস তুই? ছাড় আমাকে। আমার নাম রাজা। না 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 না, রাজা তো সে, আমি রানী ভাই। এই যে দিদি, আমার নামটা ভালো লাগেনি? তুমি খালি চুপচাপ বসে থাকো। এই, দিদি, এটা কে? ওরে আমার মাগু, ওরে আমার মাগু, কি সুন্দর গা। এই লো, তুই একটু বস না, তোকেও একটু করি। ডামরু, তুই চুপ কর তো। এই রানী, টিভি আয়। ওরে আমার মাগু, ভালো লেগেছে না? আচ্ছা রানী, তোর আর কে কে আছে? কেউই নেই। আমাদের কি কেউ থাকে? এমন বড় লোকেদের ঘরে কোথাও মাস, কোথাও 2 মাস, কোথাও বছর কাটিয়ে দিই। এই যে দিদি, আমার না সব জানা। সাফ সাফাই করা আমার মেন কম্ম। কাপড় চোপড়, ঘর বাড়ি, বাসন কোসন লক্ষ্মী সোনা হয়ে সব সাফ করে দিই। বুঝলি রানী, আমাদের ঘরের কাজের জন্য এরকম একটা লোক দরকার। তুই একটা কাজ কর না, এবার তুই কিছুদিন আমার ঘরে থেকে যা। থাকবো কেন ভাই? থাকছি বলেই জানো। এই যে দিদি, বাউল বাতাসে তোমার কাছে এনেছে। কত লোকের দোকান সাফ করেছি,
দিদি এমন মায়ায় জড়িয়ে দেব জীবনে ভুলবে না, রানী বলি কেউ এসেছিল। ভাই হ্যাঁ? তুমি আজই যাও, দিদির জন্য 1 ভরির একটা হার কিনে আনো। দেখছো না ওর গলাটা কেমন খালি খালি দেখা যাচ্ছে। আমার পছন্দ তো ওর পছন্দ হয় না। দেখতে না দেবো। ওরে বুঝলে ভাই, মাগো, দিদি দেখো আমাদের বাড়িতে কোনো কেউ কষ্ট আমায় ছিল না। বলেনি, আমি নিজে থেকে চা নিয়ে এসেছি। হ্যাঁ রে, এই যে নাও ভাই, এই চা খাবে, রানীর গুণ গাইতে হবে। এই যে তোমার জন্য এনেছি ভাই। এটা আবার কি? এ নতুন এসেছে, ওর নাম রানী। বললো তো যে ওর আর কেউ নেই, আমাদের একটা লোকের দরকার, বললাম থেকে যা। ওরে আমার বাপ গো, তোমায় কি লাগছে গো? মুন্ডটা যেন গ্লেজ দিচ্ছে। কালী মায়ের কিরে ভাই, তোমাদের দুজনের জুটি না পুরো রাম সীতার জুটি। আর এটা দ্বিতীয় হনুমান। এই ছাড়, কি করছিস? দেখো বাপ, আমি ভালো টিপি। এই রানীকে কেউ কখনো কোনো কথাই মানা করে না, জানো তো বাপু। আমি না এই ঘরের সব কিছুর দায়িত্ব নিয়েছি। এই ঘরের যত নোংরা আছে সব সাফ করে তোমার মুন্ডুর মতো চকচকে করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজেশ্বরী চলো তো, আমাকে আবার অফিস যেতে হবে। চলো চলো। এই যে তোমার যা কোপ না, কাল সারা রাত শুতে পারিনি, খালি স্বপ্ন দেখেছি। আজ রাতে তোমার কাছে আসছি, মালিশ করে দেব। এমন মালিশ করব তুমি খালি রানীকে স্বপ্ন দেখবে। ওরে আমার মা গো, হ্যাঁ গো, তুমি মেয়ে মানুষ হয়ে কেন পাঠিয়েছে গো? আমি এ ঘরে কেন আছি তাহলে? তুমি যাও তো, মাকে আমি একটু টিপি। যাও তুমি, যাও ভাই। মা, মা আমি বহুত ফিল্ম দেখেছি। করিনা, ক্যাটরিনা, প্রিয়ঙ্কা, কোন হিরোইন তোমার মতো হবে বলো? মাথা থেকে পা পর্যন্ত একই ছাঁচে করা। কেউ তোমার মতো হতে পারবে? তুমি দেখতেও যেমন, তোমার হৃদয়টা ঠিক তেমনই। এই যে মা, এর দৌড়ে তার দৌড়ে দৌড়ে ঘুরেছি, তুমি তোমার পদতলে আমায় ঠাঁই দিয়েছো। বলে দিচ্ছি মা, এই জায়গা থেকে সরিয়ে দিও না যেন। হ্যাঁ না রে না, দেব না, তুই টেপ তো। জানো তো মা, কাজ ছাড়া আমার বসে থাকতে একদম ভালো লাগে না। সব সময় আমার কাজ ভালো লাগে, তুমি ভালো। এই যে মা, যে সময় আমার দরকার হবে না, খালি রানী এরকম করে ভালো করে ডাক দেবে, আমি যেখানে থাকি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসবো। প্রীতি, প্রীতি, তুমি কাঁদছো কি জন্য? রাজা, তুমি কেন এসব করছো? কি জন্য এখানে পড়ে রয়েছো? প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এই ঘরে কেউ তোমাকে চিনতে না পারে, আমি তো চিনেছি। তুমি চুরি করো, ডাকাতি করো, তোমার দুনিয়ায় তুমি বেশ খুশিতে ছিলে। একজন পুরুষ মানুষ হয়ে তুমি তোমার এই বেশ, এই চালচলন আমার আমার খুব খারাপ লাগছে রাজা। প্রথম দিনে শুধু তোমাকে চোর ভেবেছি, রাত্রে জেনেছি তোমার ভেতরে একটা ভালো মানুষ আছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেই ঋণ আমি জীবনে শোধ দিতে পারবো না। ব্যাস, তুমি চলে যাও। যাবো প্রীতি, নিশ্চয়ই চলে যাব। এই ঘরে পাকাপাকি থাকতে আসিনি। আর তুমি এটাও ভেবো না যে এই ঘরে আমি খালি তোমার জন্য পড়ে রয়েছি। একটা বহুত পুরনো হিসাব এই ঘরের সঙ্গে আমার বাকি আছে। তুমি
ঘরকে আগে থেকে চেনা? ঘর নয়, ঘরের লোকগুলো। সময় আসুক প্রীতি, সব বলবো আমি, তুমি সব জেনে যাবে। থাক থাক, ওকে দিয়ে তুই খাবি যা। আলো দিদি, আমরা তো সবাই এখানে খাচ্ছি, কিন্তু ওই বড় মা তারা তিনজন কোথায় বসে খায় তা তো আমি জানি না। ওহো, তুই আগে খা, পরে সব জানবি। মা গো, আমার খুব খিদে পেয়েছে যে। না রে মা, আর একটু অপেক্ষা কর, তারা সবাই খাবার পরেই না তোকে এনে দেবো। চিকেনটা বেশ ভালোই হয়েছে না? হ্যাঁ, জমে গেছে। রাজেশ্বরী, অর্ধেকটা খাও। হয়ে গেল। দে, আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। নাও, খেয়ে নাও। চল, হ্যাঁ। খেয়ে নে। চল চল, বস, বস। মা, রাখাল, বস তো এখানে, বস। একটা কথা বলবো? এই ঘরে থাকার মোটেই ইচ্ছে নেই রে। পরিস্থিতিতে পড়ে আমরা এখানে পৌঁছেছি, কিন্তু তখন কি জানতাম আমাদের এই ঘরের জামাই হতে হবে? বসন্ত ভাই, পুরুষ মানুষ, যত মেয়ে ট্রেনিং দিই আমরা কি মেয়ে হতে পারি? তাহলে কি করব আমরা? পালাবো? না না বসন্ত ভাই, আমরা চাকর হয়ে থাকতে পারি, কুকুর হয়ে থাকতে পারি, কিন্তু আমাদের যাদের সঙ্গে বিয়ে হয়েছে তারা তো কখনো আমাদের অসম্মান করেনি। আমরা ওদের রেখে যেতে পারবো না বসন্ত ভাই। হ্যাঁ, ঠিক কথা। দেখবো না হয় নতুন দিন কবে আসে। মা, মা, এই মা। কি হয়েছে? নাও মা, তোমাদের খাবার নিয়ে এসেছি, খেয়ে নিও মা। খাবার কোত্থেকে এনেছো? রান্নাঘর থেকে মা। দেখো মা, ওই গোফে তা দেওয়া লোক আর তার বোন রাজেশ্বরী, রাজেশ্বরী না রাক্ষসী কে জানে, তারা তোমাদের ডেলি ডেলি এঁটো খেতে দিচ্ছে, তোমরা সেটাই খাচ্ছ। আমার ওসব ভালো লাগছে না, সেই জন্য তারা খাবার আগে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসেছি মা। নাও না, এটা তুমি নিয়ে যাও। এই মা, বাচ্চা বয়সে চিরতরে বাবা মাকে হারিয়েছি, ছোট থেকেই অনাথ, যেখানে সেখানে যেমন তেমন করে দিন কাটিয়েছি, কিন্তু এই ঘরে আসার পরে আর তোমাদের দেখার পরে কেমন যেন মায়া জন্মে গেছে। সত্যি বলছি মা, তুমি যদি খাবার না খাও মা, তবে এ ঘরে জলও খাবো না, শুকিয়ে শুকিয়ে এখানেই মরে যাবো। রানী, আমি কিচ্ছু শুনবো না, তুমি এখানে বসো তো, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। রানী, আরে মেজদি কোথায় গেছে? আমি ডেকে নিয়ে আসছি। এই ঘরে খাবার কিভাবে এসেছে বলছি? এই ঘরে খাবার কিভাবে এসেছে? মা, আমি নিয়ে এসেছি। কাকে বলে এনেছিস তুই? মা, ও, তাহলে এরা খাবার চেয়েছে,
আর তুই এনে এদের খাবার দিয়েছিস না কেন? এ কি কোনো দেবী যে আমাদের খাবার আগে ওকে ভোগ দিতে হবে? বুঝলি ডমরু, আমি তো সেটাই ভাবছি, প্রত্যেকদিন খাবার কেন শর্ট হচ্ছে। তার মানে কিচেন থেকে খাবার সোজা এখানে আসছে, ডাইনিং টেবিলে আর যায় না। তোমাদের আগে খাওয়া দরকার না, আমাদের খাবার আগে। ও খাওয়াচ্ছি, ছাড় এখান থেকে। খাও, 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 খাবার খাও, খাও, খাওয়াচ্ছি। এমন চুরি করে খাচ্ছিলি না? ঠিক আছে, আজ পর্যন্ত যে এটো খাবার তোমরা পাচ্ছিলে সেটাও আজ থেকে বন্ধ। দেখ কেমন মজা। আবে মাইজা, খাবার চুরি করে এনেছি? চল চল, আজ দেখাচ্ছি মজা তোকে, চল। বাকি থাকছে সম্পত্তি। আপনার 3 কন্যা তো, পুত্র নেই। এ ভাগে পেয়ে গেলে কোটিপতি হয়ে যাবে তো, এ ভাগে পেয়ে গেলে কোটিপতি হয়ে যাবে তো। ওরে মা গো, হ্যাঁ গো মা, কি হলো মা, এমন করে কেন বসে আছো? ডাক্তারানি, মুড আমার ঠিক নেই, তুই এখন যা। এ বাবা, আমার মা এখানে এত টেনশনে পড়েছে আর আমি কি না একা ছেড়ে চলে যাব? এই যে মা, তুমি না ভারী সরল, পীড়িতের চালাকি তুমি বুঝতে পারোনি মা। কি বলতে চাইছিস বলতো? হ্যাঁ মা, এই যে পীড়িতিকে বিয়ে করবার জন্য এসেছিল না, এসব নাটক। হ্যাঁ মা, আমি যেমন এখানে তোমার ঘরে আছি, আগে তো এখানে সেখানে ঘুরেছি, সেই ছেলেটা গো আর পীড়িতি গো কতবার কত জায়গায় দেখেছি মা, পার্কে, সিনেমা হলে, সব জায়গায় দেখেছি মা। এই যে মা, ওই ছুরি না ওকে জেনে শুনে এখানে ডেকেছে, আর তোমার মুখ থেকে যদি খালি হ্যাঁ বেরিয়ে যেত তাহলে তো কাণ্ড হয়ে যেত। তারপরে কি হতো জানো মা, তোমারই সম্পত্তি ভাগ করে ওই ছোড়া সোজা চম্পট দিয়ে দিত মা। আচ্ছা রানী, এসব তুই নিজের চোখে দেখেছিলি? মা গো মা, আমি কি তোমাকে মিথ্যে বলতে পারি? মাই গড! ওরে মা গো, এবার খেলা জমবে। প্রীতি, প্রীতি, কোথায় গেল সে? প্রীতি! মা, মা আমাকে ডাকছো? ম্যাডাম তাহলে প্রেম করেছেন? আরে তোকে তো যে দেখবে ভাববে তুই কিচ্ছু জানিস না। এই ঘরে থেকে আমার চোখ এড়িয়ে এত দূরে এগিয়ে গেছিস তুই। বাহ! দিদি দিদি, ওকে আমার হাতে ছেড়ে দে, অ্যাসিড দিয়ে এমন মুখ পুড়িয়ে দেবো সারা জীবনে ঘর ছেড়ে বেরোতে পারবে না। প্রেম কিভাবে করবে? এই বল, কাকে ভালোবাসিস তুই? বিশ্বাস করো মা, আমি কাউকে ভালোবাসি। বল বল বলছি, কাকে ভালোবাসিস তুই? রাজেশ্বরী, সব তোর খুব বার বেড়েছে। তুই বোঝা জানিস না, যে মা স্নেহের আঁচলে চোখ মোছাতে পারে, দরকার পড়লে সেই মা আঁচলে কোমর গুজে লড়াইও করতে পারে। চলছে তোমার খুব বার বেড়েছে। কার সঙ্গে কি কথা বলতে হয় বোধহয় ভুলে গেছো। রাজেশ্বরীর সঙ্গে তর্ক করার তোমার সাহস হলো কিভাবে? মেয়েদের অতিরিক্ত লাই দিলে তারা বিপথে চলে যায়। রাজেশ্বরী শাসনের ফলে তোমার মেয়েরা ঠিক আছে, নজেত এই ঘর, এই পরিবারের কথাটা রাস্তাঘাটে আলোচনা হতো। যাও, ভেতরে যাও। দরকার নেই, আমি আজই আমার মেয়েদের নিয়ে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। দরকার নেই তোমার এই ঘর, দরকার নেই তোমার এই শাসন। যেখানে থাকবো লোকের বাড়ির বাসন মেজে ওদের বাঁচিয়ে রাখবো। চল সবাই। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তুই কি ভেবেছিস তুই একা চালাক? মেয়ে জামাই নিয়ে চলে যাবি, তারপর আমার নামে একটা কেস করে এই সব সম্পত্তি মেয়েদের নামে করে দিবি, আর আমি কোথায় যাব? রাস্তায় যাবে কোথায় ওরা দিদি? এই ঘর ছেড়ে পা বাড়ালে এক একটা ধরে টুকরো টুকরো করে রেখে দেবো। থাকবে আরো ভালো বলবে, বুঝলি? তোর সব পথ বন্ধ করে দিয়েছি, কেবল একটা পথ খোলা আছে। আজকের পরে সেটাও বন্ধ করে দেব। তোর ছোট মেয়ে এই প্রীতির বিয়ে দেবো। আজ কিনা নিজের ইচ্ছে প্রেম করেছে, কাল যদি মনে করে ও যার জামাইকে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়বে। তাই আমি ওর বিয়ে ঠিক করেছি, আর কালই ওর বিয়ে হবে। না রাজেশ্বরী, না, তুমি আমার এই মেয়ের সাথে এরকম করো না। শোন, খুব ভালো করে জানিস তুই আমি যা বলি সেটা করে দেখাই। দেখবি দেখবি তোর জামাইকে।
ষাট। আয় রানী। দেখ, এই হবে তোর জামাই। ওরে আমার বাগু। না রাজেশ্বরী, আমি তোমার পায়ে পড়ছি, তোমাকে হাত জোড় করে মিনতি করছি, তুমি এ কাজ করো না। আমি মানছি রানী খুব ভালো ছেলে, কিন্তু সে প্রীতির যোগ্য নয়। একজন নারীর একজন পুরুষের দরকার, কিন্তু রানী পুরুষ নয়, একটা মাইচা, এই তো। কিন্তু তোর মেয়ের জন্য এই হচ্ছে উপযুক্ত। আমার তো ভাগ্য খুব ভালো, একে খোঁজার আগে আমার কাছে এসে পৌঁছে গেছে। শোনো, কালকেই বিয়ে হবে, তুমি সব ব্যবস্থা করো। আর তুই শোন, যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে তার পরিণাম কি হবে তুই ভালোভাবে জানিস। এই চল বলছি, চল চল ওপরে। মামা শ্রী, একটু শুনবে? হ্যাঁ, আমার চপ্পলটা একটু নিয়ে আসবে। কি বললি? তোর চপ্পল আমি আনবো? হ্যাঁ। আরে মাইচা, এই ঘরে জামাই হয়েছে বলে নিজেকে হনু ভেবেছ? তুমি চপ্পল আনবে না? বললাম তো না। আনবে না? না। ওরা যা চায় তাই হয়। দুটো মেয়ের জীবন বরবাদ হয়ে গেছে, আর আজ প্রীতির ভবিষ্যৎটাও নষ্ট হয়ে গেল। সেদিন বাড়ি থেকে চলে গিয়েছিল, ভালো হয়েছিল, কেন যে ফিরে এলো কে জানে। যেখানেও গিয়েছিল সেখানে মরে যেত, কি কারোর সঙ্গে পালিয়ে গেলে ভালো হতো, অত সুখে থাকতো। এ আমি সহ্য করতে পারছি না মা। মারে, তোদের এই দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না। তুমি কেঁদো না মা, এটা আমাদের ভাগ্যের লেখা। ভাগ্যে যা লেখা আছে সেটা তো ভোগ করতেই হবে। না ভাই, ওই থাপ্পড়ের কথা মনে পড়লে আমার গায়ের রক্ত গরম হয়ে উঠছে, আমার কানের মধ্যে এখনো সাঁই করছে। আরে আমিও তো সেটাই ভাবছি, ওই মাইচারা তো সাহস হলো কি করে? আরে তোমরা এত ব্যস্ত কেন হচ্ছো? বেচারা বিয়ের জন্য সারাদিন উপোস করেছে, হঠাৎ মাথা গরম হতেই পারে, থাপ্পড়টা মেরে দিয়েছে। না ভাই, কেমন যেন ডাউট হচ্ছে। রানী, এই রানী, রানী? আরে তোর একই বেশ। রানী নয়, রাজা। আরে এত বড় ঘরের যখন জামাই হয়েছি আমি, এসব তো পড়তেই হবে না। আরে এত ছোট্ট বাতাস দেখে তোমাদের ফিউজ উড়ে যাচ্ছে? ঝড় তুফান এলে তো তোমাদের ট্রান্সফরমারই পুড়ে যাবে। রানী, অনেক হয়ে গেছে, তুই চুপচাপ ড্রেস বদলে নিজের ড্রেস পরে আয়। রানী,
সারা জীবন খুঁজলেও তোমরা ওই রানীকে পাবে না, কারণ বিয়ের মন্ত্রে রানী জ্বলে মরে গেছে। শাশুড়ি দেবী, তুমি বোধহয় একটা কথা জানো না, যেখানে বাঘের ভয় থাকে জেনে রেখো সেখানেই সন্ধে হয়। দেখো না, তোমার যেখানে ভয় ছিল ঠিক ঠিক সেটাই হয়ে গেল। যে পুরুষকে তুমি সারা জীবন ভয় করে এসেছো সেই পুরুষই তোমার ঘরের জামাই হয়েছে। তুমি সেদিন রানীকে দেখেছিলে, রানীকে তার বিষয়ে প্রশ্ন করেছিলে। আজ এই রাজা তোমার সামনে এসে দাঁড়িয়েছে, রাজাকে তার বিষয়ে কোনো প্রশ্ন করবে না? ঠিক আছে, না প্রশ্ন করো, কিন্তু এই রাজা তার বিষয়ে সব কথা বলবে। এই রাজা হচ্ছে একজন মোটরসাইকেল চোর। সারা জীবন ধরে সে চুরি করে এসেছে, আর পরিস্থিতিতে পড়ে সে এই ঘরের ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে। শ্বশুর মশাই হাঁ করে আছেন কেন? জানেন তো, বহুবার চুরি করে বহুবার আমি জেল হাজত খেটেছি। হাজতের ভিতরে অনেক দফা শুনেছি। একটা বয়স্কা মেয়েকে যদি আপনি বারবার অত্যাচার করেন, তাতে আইনের যে দফা আছে সারা জীবন আপনাকে জেলে কাটাতে হতে পারে। আর একটা কথা জানবেন শ্বশুর মশাই, যদি প্রথম স্ত্রী ঘরে থাকে তো অন্য কোনো স্ত্রীকে ঘরে এনে রাখেন, আর যদি প্রথম স্ত্রী কমপ্লেন করে তাহলে আপনাদের দুজনকেই সারা জীবন জেলের খানি টানতে হবে। আর মামা শ্রী ডমরুধর বড় গোপ রেখেছ, কিন্তু তুমি বোধহয় জানো না, যদি কাউকে মেরে ফেলবো, অ্যাসিড ঢেলে দেবো বলে হুমকি দেবে, তাহলে আকরম ভাইয়ের কসম 2 সেকেন্ডের ভেতরে হ্যান্ডকাপ পড়তে হবে। তোমাদের তিনজনকে যে যে কথা বলেছি সেটা ভালোভাবে মনে রেখো, আর এই ঘরে ঠিকভাবে থাকবে, কারণ স্রোতটা উল্টো বইতে শুরু করেছে। ঠিকভাবে না থাকলে যেন ভেসে যাবে। এই বড় ভাই, আমাকে একটু চিমটি কাটো। কেন ভাই? আমি যা দেখছি তা সত্যি দেখছি না স্বপ্ন দেখছি জানি না। স্বপ্ন নয়, একদম সত্যি। মনে যা হচ্ছে ছোট জামাইয়ের মাথাটা একবারে গোলমাল হয়ে গেছে। হ্যাঁ বড় ভাই, আপনি বাঁচলে বাপের নাম। এখানে লুকোই আমরা। ওই বাঘবাঘিনী খেপেছে, আমাদের দেখলে ওরা কামড়ে দেবে। বেশি কথা বলো না, চুপ থাকাটাই ঠিক। রানী রানী রানী, ওহো, এ এখন রানী দিদি না, ও এখন রাজা হয়ে গেছে না। ইয়ে রাজা, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, তুমিও আমাদের কোনো ক্ষতি করো না। তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। ভাই তোমাকে হাত জোর করছি, আমাদের পেছনে লেগো না। আমরা এই কুলেরও নই কি ওই কুলেরও নই। চুপ! কতদিন এভাবে ভয়ে ভয়ে পুরুষত্বকে লুকিয়ে রাখবে? লজ্জা করে না তোমাদের? মানছি আমিও তোমাদের মতো বেশ ধরেছি, কিন্তু আমি বেশ ধরেছি কিছু বাঁকা লোককে সিধা করবার জন্য। আর তোমরা এভাবে এ ঘরে কেন পড়ে রয়েছো? জানো তোমাদের মতো আমাকে কুকুরের মতো থাকতে হয়েছে। সেই দিন এই রাজাকে পেটের জ্বালায় রাস্তায় পড়ে থাকতে হয়েছে, তারপরে নিজের ভাগ্য নিজে লিখেছে। নিজেদের বুকে হাত রেখে বলো তো, তোমাদের কি তোমাদের স্ত্রীদের সাথে মিলতে ইচ্ছা করে না? সুন্দর সংসার করতে ইচ্ছা করে না? না এই ঘরে একটা জঞ্জালের মতো পড়ে থাকতে ইচ্ছা করে? ঠিক। আরে ওরা তোমাদের মারবে এই তো, তারা 10টা মারলে তোমরা একটা মারতে, ব্যাস সেই দিনই খেলাটা উল্টো হয়ে যেত। ভগবান তোমাদের পুরুষ মানুষ করে জন্ম দিয়েছেন, তোমরা পুরুষ মানুষ হয়ে বাঁচবে। নিজেদের অধিকারকে হাত পেতে নয়, হাত মুঠো করে কেড়ে আনবে। আজ এখন এই মুহূর্ত থেকে তোমরা হচ্ছ প্রকৃত পুরুষ। আর যদি কখনো তোমাদের এরূপ দেখি, তাহলে সত্যিকারের করে দেব।